ছিনতাই ডাকাতিতে আতঙ্কের নগরী ঢাকা। আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। ধর্ষণ নারী হেনস্থার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি। গণপদযাত্রায় পুলিশের বাধা। কক্সবাজারে বিমান ঘাঁটিতে হামলা, তরুণ নিহত। সাজেকে আগুনে পুড়ল অর্ধশতাধিক রিসোর্ট। চলমান পরিস্থিতিতে অতিরিক্ত বল প্রয়োগ না করার আহ্বান সেনা প্রধানের। ধৈর্য ধারণের তাগিদ। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কেমন হবে সেটা ঠিক করতে হবে ভারতকে। জয়শঙ্করকে পাল্টা জবাব তৌহিদের। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার ২১ সংবাদের সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এখন এক আতঙ্কের নগরী রাতের ঢাকা। শুধু রাত নয়, রেহাই নেই দিনের আলোতেও। পরিস্থিতি এমন, নগরবাসীকে আশ্বস্ত করতে রোববার রাত ৩টায় নিজ বাসায় সংবাদ সম্মেলন ডাকতে বাধ্য হন স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে রাত পেরিয়ে সকালে আবারও খবর আসে ছিনতাইয়ের। শুধু ছিনতাই নয়, বাড়ছে চুরি, ডাকাতি সহ চাঁদাবাজির মতো অপরাধ। ছিনতাইকারীদের ধারালো অস্ত্র বা গুলিতে আহত হচ্ছেন কেউ না কেউ। এসব নিয়ে রাজধানীবাসীর মধ্যে দানা বেঁধেছে আতঙ্ক আর চরম ক্ষোভ। বাকিটা থাকছে দীপু শিকদারের রিপোর্টে। সোমবার সকালে আবারও ছিনতাইয়ের চেষ্টা বাসাবো এলাকায়, কিন্তু এবার ছিনতাইকারীকে প্রতিরোধ করে সাধারণ মানুষ। এর ৬ ঘন্টা আগে রাত ২টার দিকে মান্ডা গ্রিন টাউন এলাকায় ৩ ছিনতাইকারীকে পাকড়াও করে জনতা, আর তার ভিডিও ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। আর রোববার রাতেই ঘটে বনশ্রীর আলোচিত ছিনতাই। মোটরসাইকেলে গিয়ে বাসার সামনে রাত 10:30টার দিকে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ারকে কুপিয়ে ও গুলি করে ২০০ ভরি স্বর্ণ ও ১ লাখ টাকা ছিনতাই করে। সোমবার থানা পুলিশের পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করেছেন ডিবিআর, পিবিআই এর সদস্যরা, কিন্তু ছিনতাইকারী এখনো অধরা। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছেন আহত স্বর্ণ ব্যবসায়ী আনোয়ারের পরিবার। আমি কিছু করতে পারি না, আমার চোখের সামনে এখানে দাঁড়াই আমার বলে তুমি গেটটা খোলো না কেন? আমি তো দেখতেছি এইদিকে, আমার তুমি গেটটা খোলো না, গেটটা খোলো। আমি এরা আমার চাবি দেয় না, তুমি ওইদিকে ধরে চলে যাও গা। এটা সঠিক তদন্ত করলে আসলে আসামি ধরা খাইবে, বুঝছেন? যেহেতু সিসি ক্যামেরা প্রত্যেকটা রোডে আছে, প্রত্যেকটা বাড়িতে আছে। আতঙ্কের কথা জানালেন এলাকাবাসী। গত 1 সপ্তাহ হলো যুবদলের একজন খুন হয়েছে এখানে। প্রায় সময় ছিনতাই হয়, প্রায় সময় ডাকাতি হচ্ছে। সন্ধ্যা হওয়ার পর কেন আমরা আতঙ্কে থাকবো? আমরা সরকারের কাছে, তত্ত্বাবধায়ক সরকারের কাছে আবেদন থাকবো যে আইন শৃঙ্খলা যে তাড়াতাড়ি উন্নতির দিকে যায়। আর মোহাম্মদপুর এলাকায় যেন পিছু ছাড়ছে না ছিনতাইয়ের ঘটনা। রোববার রাতেও সেখানে ছিনতাইয়ের ঘটনা ঘটে। একটি ভিডিওতে দেখা যায় এক নারীর সব ছিনিয়ে নিচ্ছে দুর্বৃত্তরা। তেজগাঁও বিভাগের ডিসি বলছেন, অপরাধ নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চলছে। মোহাম্মদপুরটি একটি শহর, এরপরে গ্রাম, উপশহর, এরকম বেষ্টিত একটি থানা। তো সেখানে যখন আমরা শহর কেন্দ্রিক কিংবা গ্রাম কেন্দ্রিক, উপশহর কেন্দ্রিক অভিযানগুলো চালাই, এই ছিনতাইকারী কিংবা অপরাধী যারা রয়েছে তারা কিন্তু নদী পার হয়ে ওইদিকে চলে যায়। পরবর্তীতে আবার যখন দেখা যায় যে আমরা শহর কেন্দ্রিক অভিযান করি, আবার তারা গ্রামে চলে আসে। সম্প্রতি মিরপুরে ছিনতাই ও চুরির বেশ কিছু অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে একই রাতে 4টি দোকানে চুরির ঘটনা আলোচনায় আসে। তারপরও মিরপুর বিভাগের ডিসি জানান, অপরাধীদের কোনো ছাড় নয়। সিসিটিভির ফুটেজও কালেকশন করেছি, আমরা কিন্তু অনেকগুলো চুরি ডিটেক্টও করেছি। তো সাম্প্রতিক সময়ে যে 2-3টা চুরি হয়েছে সেগুলোতে আমরা কাজ করছি। অতি দ্রুত আশা করি ইনশাল্লাহ আমরা এগুলো আইডেন্টিফাই করে। ডিএমপির দেয়া তথ্য অনুযায়ী ঢাকা শহরে শুধু জানুয়ারি মাসেই 54টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, আর মোট 719 জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে রোববার গভীর রাতের প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অপরাধীদের ঘুম হারাম করে দেওয়ার কথা বলেছেন। এই আওয়ামী দোসরদের আমরা কোনো অবস্থায় ছাড় দিব না। তাদের কাছে প্রচুর টাকা আছে, এই টাকা তারা বিভিন্ন জনের মধ্যে বিভিন্নভাবে ছড়াচ্ছে এবং দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি চেষ্টা করতেছে। যারা এই কাজগুলি করতেছে তাদের আমি ঘুম হারাম করে দিব। সত্যি অপরাধীদের ঘুম যেন হারাম হয় আর নিশ্চিন্তে ঘুমাতে পারেন নগরবাসী। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পরিস্থিতির আরও উন্নতি করতে রাত থেকে রাজধানী সহ সারা দেশে বাড়ছে তৎপরতা। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাক্টরি, বাট এটা উন্নতি করার অবকাশ হয়ে গেছে। গতকালকের যে বনশ্রীতে এটা হয়তো আমাকে জানতে 2 দিন সময় লেগে যেত, কিন্তু এখন হলো এটা সাথে সাথে ঘটনা জেনে যায়। এই ছোটোখাটো ঘটনা এটা সবসময় আগেও ঘটছে, এখনও এই যে 2-1 দিন আগেও ঘটছে এবং ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য আমরা কী ব্যবস্থা নেওয়া যায় এই ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে। যে আমরা চাই না যে এই ধরনের একটা ঘটনা ঘটুক, তাদের নির্দেশনা দিয়েছি। আপনারা আজকে রাত্রে দেখবেন যে তাদের অ্যাক্টিভিটিস অনেক বেড়ে গেছে। দেশ জুড়ে ধর্ষণ, খুন, ডাকাতির প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে সচিবালয়ের সামনে অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে আন্দোলনকারীদের আটকে দেয় পুলিশ। তবে দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষুব্ধরা। বিস্তারিত জানাচ্ছেন তানজিলা তাসনিম। কেন্দ্রীয় শহীদ মিনারে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ জনগণ জড়ো হয়ে দেশের চলমান অরাজক পরিস্থিতির বিরুদ্ধে আন্দোলন করেন। আন্দোলনকারীদের দাবি, ধর্ষণ, খুন সহ অস্থির পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ। আগে যেটা দেখা যেত ছাত্রলীগ করতেছে সেটা এখন অন্য কেউ একজন করতেছে। গণহারে যেভাবে দর্শনের মতো ঘটনা হচ্ছে, সংগঠিত হচ্ছে, আমি এটা মনে করি সম্পূর্ণ হচ্ছে আইন শৃঙ্খলার অবনতি। ছিনতাই হচ্ছে, ডাকাতি হচ্ছে, ইভেন গোলাগুলি পর্যন্ত হচ্ছে। নারীর নিরাপত্তার প্রশ্নে বা আমাদের সাধারণ জনগণের নিরাপত্তার প্রশ্নে আমি আসলে একজন মানুষ দায়িত্ব নিয়ে বসে আছি, কিন্তু আমি সেই দায়িত্ব পালনে ব্যর্থ। আমরা তাদেরকে ধিক্কার জানাই এবং এই ব্যর্থতা স্বীকার করে তাদেরকে অবিলম্বে পদত্যাগ করার দাবি জানাই। আপনি যদি দায়িত্ব পালন করতে না পারেন, আপনি দায়িত্ব ছেড়ে দেন। যারা দায়িত্ব পালন করতে পারবে এমন একজনকে বসান। আন্দোলনকারীরা মিছিল নিয়ে সচিবালয়ের সামনে এগিয়ে গেলে তাদের সামনে ব্যারিকেড নিয়ে মারমুখী অবস্থান নেয় পুলিশ। দেশের খুন, ডাকাতি, রাহাজানি এবং ধর্ষণ সহ বিভিন্ন অরাজকতার প্রতিবাদে শিক্ষার্থী এবং সাধারণ জনগণের অবস্থান সচিবালয়ের সামনে। আমরা তো ন্যায্য দাবি নিয়ে যাচ্ছি, হ্যাঁ, তো পুলিশ কেন আমাদের এরকম করবে? আমাদের যেটা মনে হলো যে আমরা কি এখনো হাসিনা আমলে আছি? যে পরিমাণ আইন শৃঙ্খলা পরিস্থিতি, যে খারাপ অবস্থা, এই খারাপ অবস্থার জন্য আমরা মনে করি একান্তভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা দায়ী। আগের তুলনায় এখন দেখা যাচ্ছে আরো বিচ্ছিন্ন অবস্থা। ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও ধর্ষণ বিরোধী মিছিল করেন। সোমবার দুপুর 12টার দিকে তাদের এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। তানজিলা তাসনিম, 21 টেলিভিশন, ঢাকা। কক্সবাজার বিমান ঘাঁটিতে অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয় প্রশাসন জানায়, এ সময় শিহাব কবির নাহিদ নামের এক তরুণ নিহত হয়েছেন। আহত হন বেশ কয়েকজন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর বলছে, পাটকেল নিক্ষেপে আহত হয়েছেন বিমান বাহিনীর 4 সদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে যে গুলি ছোড়া হয়েছে তা ফাঁকা গুলি, প্রাণঘাতী নয়। এছাড়া গুরুতর আহত শিহাবকে বিমান বাহিনীর গাড়িতেই হাসপাতালে নেওয়া হয়। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দুপুরে বিমানবন্দর সম্প্রসারণে ভূমি অধিগ্রহণের জন্য এলাকাবাসীকে অন্যত্র সরিয়ে নিতে জেলা প্রশাসন কার্যালয়ে বিমান বাহিনী কর্মকর্তা এবং স্থানীয় প্রতিনিধিদের সাথে পূর্ব নির্ধারিত বৈঠকের জন্য বেলা 12টার দিকে সমিতিপাড়ায় বাসিন্দা জাহিদ সহ আরও কয়েকজন জেলা প্রশাসন কার্যালয়ে রওনা দেয়।
এ সময় কাগজপত্র না থাকায় মোটরসাইকেল আরোহী জাহিদকে বিমান বাহিনীর চেকপোস্টে থামানো হয়। এক পর্যায়ে বিমান বাহিনীর সদস্য ও জাহিদ তর্কে জড়ায়। পরে এলাকাবাসী জড়ো হয়ে সংঘর্ষে জড়ায়। বিমান বাহিনীর নির্মাণাধীন ঘাঁটি ও সদস্যদের উপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এক পর্যায়ে বিমান বাহিনীর সদস্যরা এলাকাবাসীকে ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি করে। এতে অন্তত 10 থেকে 15 জন আহত হয়। তারা ধীরে ধীরে মানুষের জনবসতিগুলো দখল করে নিজেদের ঘাঁটি বানাচ্ছে। আজকে সাধারণ মানুষ রাস্তা দিয়ে চলাচল করার সময় এলাকার কিছু ছেলেপিলেকে তারা ধরে নিয়ে নিজেদের মধ্যে নিয়ে গেছে। স্থানীয় লোকজন সেটা প্রতিবাদ করায় তাদের উপরে এরা নির্বিচারে গুলি করেছে। আহত শিহাব কবির নাহিদকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এটা জবাব তো বীর মানিকে দিতে হবে, কেন দেশের নাগরিককে হত্যা করে। ওরা এখানে আবার চিকিৎসা করতে আসছে, ওরাই মর্গে ফেলে দিছে। যদি ওরা একটা প্রাইভেট হসপিটাল নিয়ে যেত, আমার হাজবেন্ড আজকে বেঁচে থাকতো। বিমান বাহিনী আইএসপিআর জানায় বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ায় কিছু দুর্বৃত্ত বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের উপর অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে ঝোপঝাড়ে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবির গুলির খোসাটি ফাঁকা গুলির এবং প্রাণঘাতী নয়। দুর্বৃত্তদের হামলায় বিমান বাহিনীর একজন অফিসার ও 3 বিমান সেনা আহত হন বলেও জানিয়েছে আইএসপিআর। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। সাজেক পর্যটন কেন্দ্রে ভয়াবহ আগুন 4.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। তবে এরই মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে অর্ধশতাধিক রিসোর্ট ও বসতঘর। ফায়ার সার্ভিস ধারণা করছে বৈদ্যুতিক লাইন থেকে আগুনের সূত্রপাত হতে পারে। রাঙ্গামাটির প্রতিনিধি সত্রং চাকমার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রাঙামাটির পর্যটন কেন্দ্র সাজেকে দুপুর 1টার দিকে এই আগুন লাগে। মুহূর্তেই তা আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। পর্যটকরা আতঙ্কিত হয়ে রিসোর্ট কটেজ থেকে বেরিয়ে নিরাপদ স্থানে অবস্থান নেয়। স্থানীয়রা জানায় দুপুর 1টার দিকে সাজেকের রুইলুই এলাকায় কটেজ পল্লীর অবকাশ কটেজে আগুন লাগে। পাহাড়ের শীর্ষে অবস্থিত এই পর্যটন কেন্দ্রের আশেপাশে অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থাপনা না থাকায় দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে। পুড়ে যেতে থাকে একের পর এক রিসোর্ট কটেজ। সেনাবাহিনী ও স্থানীয়রা নানাভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। তবে ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় ইকো ভ্যালি, অবকাশ, টিজিবি লুসাই, ছাউনি, আদ্রিকা, তরুছায়া, মেঘের ঘর, মর্নিং স্টার সহ 30টি রিসোর্ট। খবর পেয়ে মাটিরাঙ্গা, খাগড়াছড়ি, রামগড় সহ পাহাড়ের অন্যান্য জায়গা থেকে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে দুর্গম রাস্তা হওয়ায় ফায়ার সার্ভিস পৌঁছাতে সময় লাগে। দুর্ঘটনাস্থলে পানি সংকটের কারণে আগুন নেভাতে ব্যাগ পেতে হয়। নাইম আহমেদ, 21 টেলিভিশন। এদিকে বিমান ঘাঁটিতে হামলার ঘটনা নিয়ে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। কক্সবাজারের ইস্যু এটা এখন একটু ফ্লুইড সিচুয়েশন। আমরা কক্সবাজারের এসপি এবং কক্সবাজারের যে সিকিউরিটি এজেন্সিগুলো তাদের কাছ থেকে আমরা রিপোর্টটা চাচ্ছি, তারা আমাদেরকে দিলে আপনারা জানবেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্যের জবাব দিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বললেন, বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় তারা, সেই সিদ্ধান্ত নিতে হবে ভারতকেই। সাংবাদিকদের সঙ্গে আলাপে উপদেষ্টা আরও জানান, ভারতে বসে শেখ হাসিনার দেয়া বক্তব্য বাংলাদেশের জন্য ক্ষতিকর হচ্ছে। প্রধানমন্ত্রী যে ওখানে ভারতীয় আতিথেয়তায় থেকে যে বিভিন্ন কথাবার্তা বলছেন, এগুলি তো আসলে ক্ষতিকর, সম্পর্কের জন্য ক্ষতিকর। অবশ্যই বাংলাদেশ সিদ্ধান্ত নেবে যে বাংলাদেশ ভারতের সাথে কেমন সম্পর্ক চায়। একইভাবে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশের সাথে তারা কেমন সম্পর্ক চায়। এটা দুই পক্ষেরই বিষয় এবং এটাতে এই বলাতে দোষের কিছু নেই। আমার তো মনে হয় যে আমাদের খুব স্পষ্ট সিদ্ধান্ত আছে ব্যাপারে যে আমরা ভারতের সাথে গুড ওয়ার্কিং রিলেশন, এই শব্দটা আমরা ব্যবহার করি, আমরা সেটা চাই। দেশের চলমান পরিস্থিতিতে অতিরিক্ত বল প্রয়োগ না করতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ধৈর্যের সঙ্গে চলমান পরিস্থিতি মোকাবেলা করারও আহ্বান জানান সেনাপ্রধান। সাভার প্রতিনিধি শাহেদ জুয়েলের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। সাভার সেনানিবাসের ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে যোগ দেন বাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বলেন,
নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দেশ এবং জাতির জন্য শান্তি শৃঙ্খলার সাথে সেনাবাহিনীকে কাজ করে যেতে হবে। দেশ এবং জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে। যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই এবং দেশ একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে, আমাদের এই কাজটা করে যেতে হবে। ততদিন পর্যন্ত ধৈর্যের সাথে এই কাজটা করে যেতে হবে। ডিপ্লয়মেন্ট থাকার সময় এই উচ্ছৃঙ্খল কাজগুলো করা যাবে না, এদিকে আমাদের নজর রাখতে হবে কোনো ধরনের উচ্ছৃঙ্খল কাজ যেন না হয়। আইন শৃঙ্খলা রক্ষায় সেনা সদস্যদের যথাসম্ভব কম বল প্রয়োগের আহ্বান জানান সেনাপ্রধান। বল প্রয়োগ করা যাবে না। মাঝে মাঝে এই কাজগুলো করতে যে কিছু বল প্রয়োগ হয়ে যায়, সেগুলো যথাসম্ভব বল প্রয়োগ করতে গেলেও অত্যন্ত একেবারে প্রপোর্শনেট যেন হয় এবং যত কম বল প্রয়োগের মাধ্যমে কাজগুলো করা যায় ততই ভালো। এর আগে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সেনাপ্রধান। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আগামী জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ইসির মূল লক্ষ্য ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজন করা উল্লেখ করে সিইসি আরও জানান, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ করতে জুন পর্যন্ত সময় লাগবে। অন্যদিকে ডিসেম্বরে জাতীয় নির্বাচন করতে হলে অক্টোবরে তফসিল ঘোষণা করতে হবে বলে মন্তব্য করেন সিইসি। শিউলি শবনমের প্রতিবেদন। নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন আরএফইডির নতুন কমিটির দায়িত্ব নেওয়া উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন। অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক সমঝোতা জরুরি। আলাপ আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছাতে হবে। ভোটার লিস্ট আমার ফাইনাল হবে আমাদের প্ল্যান অনুযায়ী জুন মাসের শেষে, আমার টার্গেট ডেট। আমরা আমাদের আগে ভোটার লিস্টটা বানাই, তারপরে দেখা যাবে। ভোটার লিস্টে করতে পারলাম না এখনো। আমরা ইলেকশন কোনটা করবো এটা নিয়ে জোগাড় করে লাভ নেই। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ইসি নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে উল্লেখ করে সিইসি বলেন, ডিসেম্বরে জাতীয় নির্বাচন হতে হলে অক্টোবরে তফসিল ঘোষণা করতে হবে। আমাদের যদি বলা হয় যে না আমরা মাইনর মিনিমাম রিফর্ম করে ডিসেম্বরে ইলেকশন করতে চাই, তো যে করতে চাই তাই রেখে আমাদের তো 6 মাস বসে থাকার আর সুযোগ নাই। ডিসেম্বর হোক আর আগামী বছর হোক, আমরা আর্লিয়েস্টটাকে ধরে নেই, কারণ আমাদের প্রস্তুতি দরকার আছে। কারণ নমিনেশন ফাইল থেকে আরম্ভ করে, স্ক্রুটিনি থেকে আরম্ভ করে, উইথড্রয়াল থেকে আরম্ভ করে, আবার ওরা আপিল টাপিল করবে, সব কিছু, আবার ক্যাম্পেইনের জন্য সময় দেওয়া, এগুলো সব মিলে আমার তো 2 মাস তো লাগবে। বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে জাতীয় নির্বাচন করা সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ডিসেম্বর আসতে আসতে এই পরিস্থিতি স্থিতিশীল হবে। ডিসেম্বর আসতে আসতে অল থিংস উইল সেটেল ডাউন। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। গণতন্ত্রের সপক্ষের দল হিসেবে বিএনপিকেই জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক মতবিরোধ বা তর্ক বিতর্কের কারণে স্বৈরাচার ফিরে আসার সুযোগ যাতে সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখার কথাও বলেন তারেক রহমান। বিস্তারিত মাহিলা ইসলামের প্রতিবেদনে। খুলনা সার্কিট হাউস ময়দানে মহানগর বিএনপির দ্বিপাক্ষিক সম্মেলন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপিকেই কাজ করতে হবে। যে কোনো মূল্যে একটি রাজনৈতিক দল হিসেবে, বিশেষ করে গণতন্ত্রের সপক্ষের শক্তি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অব্যাহতভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র যাতে ফিরে আসে। বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে, তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা তর্ক বিতর্ক করতে গিয়ে দেশে এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয় যাতে করে সেই স্বৈরাচার হোক অথবা এমন কেউ হোক যারা বাংলাদেশের ভালো চায় না, এমন কেউ সুযোগ পেয়ে যাক। বিএনপি গণতান্ত্রিক দল, তাই জনগণের প্রত্যাশা অনুযায়ী দলের নেতাকর্মীদের কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি। আমরা যদি ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি বাংলাদেশের মানুষের, তাহলেই আমরা বাংলাদেশকে যেই সর্বনাশের যেই খাদের কিনারায় বাংলাদেশ চলে গেছে সেখান থেকে ধীরে ধীরে আমরা উঠিয়ে আনতে সক্ষম হব। দেশের মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত। জনগণের আকাঙ্ক্ষা মাথায় রেখে ভবিষ্যতে দল কাজ করবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমাদেরকে সামনে এগোতে হবে। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে।
অপ্রয়োজনীয় প্রকল্প ও টাকা পাচারে অর্থনীতি হয়েছে পঙ্গু, রপ্তানি ও রেমিটেন্স বাড়ানোর তাগিদ। আমন্ত্রণ আবারও সন্ধ্যার 21 সংবাদে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও ডিএমপির ট্রাফিকের যুগ্ম পুলিশ কমিশনার এস.এম. মেহেদী হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত আলাদা প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। এতে জানানো হয়, বিপ্লব কুমার সরকার ও এস.এম. মেহেদী হাসান 2024 সালের 6 আগস্ট থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। সাময়িক বরখাস্ত থাকাকালীন বিপ্লব কুমার সরকার বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে ও এস.এম. মেহেদী হাসান সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকবেন। বিতর্কিত এডিসি মেহেদী হাসান 2015 সালের 6 জানুয়ারি 21 টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালামকে অন্যায়ভাবে 21 টেলিভিশন কার্যালয় থেকে তুলে নিয়ে যাওয়ায় অন্যতম ভূমিকা পালন করে। গত জুলাই আগস্টের আন্দোলন দমাতেও এই দুই কর্মকর্তা সক্রিয় ছিলেন বলেও অভিযোগ রয়েছে। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে দল গঠনের প্রক্রিয়া চূড়ান্ত করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এ বিষয়ে আরও জানতে সরাসরি চলে যাচ্ছি রাজধানীর বাংলা মোটরে দুই সংগঠনের সংবাদ সম্মেলনে। সবাই একটু চুপ করি আমরা। স্বাধীনতা অর্জিত হয়েছে তার পরবর্তীতে যে রাজনৈতিক ব্যবস্থা দেশের মানুষ আশা করেছিল, তার মধ্যযুগীয় শাসনের কারণে, বাকশালী শাসনের কারণে এই দেশের মানুষ তা উপভোগ করতে পারেনি। পরবর্তীতে 90-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সামরিক শাসন থেকে দেশের মানুষ মুক্তি পেয়েছিল। সেটার ফল দীর্ঘদিন দেশের মানুষ ভোগ করতে পারেনি। প্রতিটি নির্বাচনের পরবর্তী নির্বাচনের আগ মুহূর্তে এই দেশের মানুষ আবার সেই অস্থিরতায় নিমজ্জিত হয়েছে। সর্বশেষ 2008 সালে সেই সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে 1/11 ঘটিয়ে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের মধ্য দিয়ে মূলত ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য একটি ফ্যাসিবাদী শক্তিকে দীর্ঘ সময় ধরে এই দেশের মানুষের ভাগ্যে জুটিয়ে দেওয়া হয়েছিল, যার পরবর্তীতে দীর্ঘ 16 বছরের দুঃশাসন, অত্যাচার, নির্যাতন এবং তার ফলস্বরূপ 24-এর গণঅভ্যুত্থান। এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা, সেই নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা নিয়ে এদেশের মানুষ স্বপ্ন দেখছে এই তরুণ প্রজন্ম নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য কাজ করবে। তারই পরিপ্রেক্ষিতে আজকে সে আকাঙ্ক্ষিত দিন, যেখান থেকে আজকে মূলত আমরা কিভাবে আগামী বাংলাদেশ পুনর্গঠনের নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েমের চেষ্টা করছি, সেই বিষয় জাতির কাছে স্পষ্ট হবে। এখন সামগ্রিক নতুন একটি রাজনৈতিক দল তরুণ প্রজন্মের বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষিত নতুন একটি রাজনৈতিক দল গঠন, সেই নতুন একটি দল গঠনের আলোচনা করেন মোহাম্মদ আরিফ সোহেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য। দর্শক, এতক্ষণ ছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সংবাদ সম্মেলনে। দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতেই পিলখানা হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আরও বলেন, এটি ছিল ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করার শুরুর পদক্ষেপ। কালো কাজ ঢাকা মাইক্রোবাস ওই সময় যেতে পারল। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ভিতরে ঢুকে কথা বলছেন, আলোচনা করছেন, তাদের কিছু হচ্ছে না, কিন্তু ভিতরে যে নৃশংসতা যারা সংগঠিত করেছে, তাদের যারা মাস্টার মাইন্ড, তাদের সাথে প্রধানমন্ত্রী কথা বলছেন, তাদের সাথে আওয়ামী নেতৃবৃন্দ কথা বলছেন। সবকিছু মিলিয়েই বাংলাদেশকে পঙ্গু করার
পরিবর্তিত বাংলাদেশেও জুলুম নির্যাতনের অবসান হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তার দাবি, এখনও রাজনৈতিক নেতারা অন্যায়ভাবে কারাগারে বন্দী রয়েছেন। শরীয়তপুরের ভেদরগঞ্জে এক পথসভায় তিনি আরও বলেন, যেখানেই দুঃশাসন সেখানেই লড়াই হবে। কোনো ষড়যন্ত্রই ন্যায়ের পক্ষে আন্দোলনকে আটকে রাখতে পারবে না। এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শেখ বেলাল হোসেনের বাড়িতে তার স্বজনদের সঙ্গে দেখা করতে যান জামায়াতের আমির। আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছিলাম। এক এক করে কারাগার থেকে সমস্ত রাজনৈতিক নেতারা মুক্ত হয়ে এসেছেন। এটিএম আজহারুল ইসলাম যখন বন্দী হন তখন ছিলেন তিনি বাংলাদেশ জামাতে ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল। আমরা সরকারের কাছে স্পষ্ট জানতে চেয়েছি, তিনি এখনো কারাগারে কেন? মিথ্যা মামলায় যার উপর জুলুম করলো আওয়ামী লীগ, এখনো কি সেই জুলুম চালু থাকবে? এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার বলেছেন, জামায়াত ভারতের জনগণের বিরুদ্ধে নয়, বরং বিজেপি নামক চরম প্রতিক্রিয়াশীল শক্তির বিরুদ্ধে। ভারতকে দেশ হিসেবে আমরা শত্রু মনে করি না, রাষ্ট্র হিসেবে আমরা শত্রু মনে করি না, ভারতের জনগণকে শত্রু মনে করি না, কিন্তু ভারতের এখন ক্ষমতাসীন যে শাসক বিজেপি, চরম সাম্প্রদায়িক কর্তৃত্ববাদী একটা প্রতিক্রিয়াশীল শক্তি হচ্ছে সেই বিজেপি। তারাই এদেশের মুসলিম জাতিসত্তার বিরুদ্ধে, ইসলামী শক্তির বিরুদ্ধে, ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে, আমাদের অখণ্ডের স্বাধীন সীমানার বিরুদ্ধে ওরাই সবসময় ষড়যন্ত্র করে। বিগত সরকারের আমলে অপ্রয়োজনীয় প্রকল্প ও টাকা পাচারের মাধ্যমে অর্থনীতিকে পঙ্গু করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। রপ্তানি ও রেমিটেন্স বাড়াতে না পারলে সামষ্টিক অর্থনীতির সংকট কাটিয়ে ওঠা সম্ভব নয় বলে মত অর্থনীতিবিদদের। তবে আমদানি উদারনীতি ছাড়া রপ্তানি বৈচিত্র্য হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তৌহিদুর রহমানের রিপোর্ট। সুষম ও টেকসই উন্নয়নের জন্য অর্থনীতির কৌশল নির্ধারণের লক্ষ্যে ব্র্যাক সেন্টারে গবেষণা প্রতিষ্ঠান সিপিডির সেমিনার। বিনিয়োগ বাড়ানো এবং রপ্তানি বৈচিত্র্য অর্জনের জন্য কৌশলগত নীতি পুনর্বিন্যাস নিয়ে কথা বলেন বক্তারা। আমরা কিন্তু এই জায়গায় ডাইভার্সিফিকেশনের সাকসেসটা হবে না। তারা বলেন, রপ্তানি বাড়াতে পণ্যের গুণগত মান বাড়ানো, বৈচিত্র্য দরকার। পাশাপাশি এলডিসি উত্তরণের পর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি নেওয়ার তাগিদ দেন। রপ্তানি এবং যে রেমিটেন্সেস, এটা যথেষ্ট মাত্রায় যদি আমরা বড় করতে না পারি, খুব সহসাই কিন্তু আমরা এই ক্রাইসিস থেকে মুক্ত পাবো না। বিগত সরকার অর্থনীতিকে পঙ্গু করেছে মন্তব্য করে বাণিজ্য উপদেষ্টাও রপ্তানি বৈচিত্র্যের তাগিদ দেন। As appropriate levers, bring efficiencies in these three things that I think are fundamental for our diversification enablers. বিএনপি ক্ষমতায় গেলে ব্যবসা বাণিজ্যে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো হবে বলে জানান দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আপনি যদি ইম্পোর্ট লিবারালাইজ না করেন, এক্সপোর্ট করার কোনো সুযোগ নেই। আমাদের এক্সপোর্ট বায়াসের মধ্যে আমরা গার্মেন্টসের নামটা সবসময় উঠে আসছে। বাংলাদেশের গোল্ডের যে গোল্ড স্মিথ, তাদের ওয়ার্কম্যানশিপ যাদের আছে, এদের কিন্তু অনেকে আমাদের বর্ডার ক্রস করে ওদিকে চলে গেছে, বিকজ দে হ্যাভ ক্রিয়েটেড দ্য মার্কেট দেয়ার। এলডিসি পরবর্তী নীতি কৌশল সঠিকভাবে প্রণয়ন করা না গেলে অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা আসবে বলে মনে করেন বক্তারা। যদি আমাদের একটা সেক্টরে ধস আসে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। স্বাস্থ্য খাতের সংস্কার চেয়ে 5 দফা দাবিতে আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা ব্যাহত হওয়ায় দুর্ভোগ বাড়ে রোগীদের। প্রতিনিধিদের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। এমবিবিএস ও বিডিএস ছাড়া নামের আগে ডাক্তার লিখতে না দেয়া এবং বিএমডিসি রেজিস্ট্রেশন ছাড়া চিকিৎসা করতে না দেয়া সহ 5 দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন। দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা। জরুরি ও বহির্বিভাগ এবং অপারেশন থিয়েটার সহ কোথাও তারা কাজে যোগ দেননি। সেবা নিতে আসারা পড়েন দুর্ভোগে। আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি রোগীদেরকে সেবা দেওয়ার জন্য, তবে এটা স্বীকার করতেই হচ্ছে ইন্টার্ন চিকিৎসক না থাকার জন্য সাধারণ রোগীরা কিছুটা হলেও ভোগান্তিতে পড়েছে।
রোববার সকাল থেকে হাসপাতালের সব ওয়ার্ডের দায়িত্ব পালন থেকে বিরত রয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। ক্লাস ও পরীক্ষা বর্জন করায় কার্যত অচল কলেজের শিক্ষা কার্যক্রম। ডাক্তাররা এখানে খুবই অবহেলা করতেছে আমাদেরকে, আমরা কষ্ট পাচ্ছি। রোগী ওষুধ খাইতে পারতেছে না, ব্যাটের মধ্যে পড়ে থাকছে। আগে রুগী বাঁচানো তো জরুরি। রংপুর নগরী মেডিকেল মোড়, ডিসি অফিস এবং রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ইন্টার্ন চিকিৎসকরা। তাদের সাথে যোগ দেয় রংপুরের 3টি বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এসএসসি পরীক্ষা পাশ করে একটা সীমিত কোর্স করে তারা কখনোই আমাদের সমান পদমর্যাদা দাবি করতে পারে না। ট্রেনিং কোর্স যেগুলো আছে ম্যাথস, তাদের খুব দৌরাত্ম্য বেড়ে গেছে। এগুলো বাংলাদেশের ওভারঅল যে জনস্বাস্থ্যের যে ক্ষতি, সেই ক্ষতির দিকে আমরা ঠেলে দিতে পারি না। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেও বিক্ষোভ করেছেন মেডিকেলের শিক্ষার্থীরা। দ্রুত 5 দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি আর একটা সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। টিকে থাকার লড়াইয়ে নিউজিল্যান্ডকে 237 রানের টার্গেট বাংলাদেশের। আবারও আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। অবৈধ ইট ভাটা বন্ধ করে আগামী 17 মার্চের মধ্যে প্রতিবেদন দিতে 8 ডিসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে যারা প্রতিবেদন দেয়নি তাদের একই তারিখে অবৈধ ইট ভাটা বন্ধ করে সশরীরে হাজির হয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। এটি সর্বশেষ সময়সীমা বলে জানান রিটকারী আইনজীবী। এর আগে সকালে 8 ডিসি হাজির হয়ে ব্যাখ্যা দিলে তাতে সন্তুষ্ট হননি আদালত। বলেছেন দেশের পরিবেশ সুরক্ষায় প্রশাসন ব্যর্থ। এ সময় আইনের কঠোর প্রয়োগ করতে হবে বলে 8 জন ডিসির উদ্দেশ্যে মন্তব্য করেছেন হাইকোর্ট। ব্যাখ্যাটাও আমরা আদালতে দেখিয়েছি, এটা সন্তোষজনক নয়। আদালত যেভাবে নির্দেশনা দিয়েছিলেন তার প্রতিফলন পূর্ণাঙ্গ হয় নাই। তো শুনানি শেষে আদালত সেই প্রেক্ষিতে ওনাদেরকে বলেছেন, সর্বশেষ সময় দিয়ে বলেছেন যে আইনে যে বিধানগুলো আছে সেটা স্ট্রিক্টলি ফলো করা এবং ফলো করে আগামী 17 মার্চের মধ্যে পুনরায় সম্পূর্ণ দায়িত্বটা, অর্থাৎ যেভাবে প্রত্যেকটা স্ব এলাকায় তাদের যে অবৈধ ইটভাটা আছে সম্পূর্ণ ডেমোলিশ করে আদালতে প্রতিবেদন দাখিল করার জন্য। চট্টগ্রামে ভবন নির্মাণে মানা হচ্ছে না ইমারত নির্মাণ আইন। খাল, বিল, নদী, নালা, খেলার মাঠ দখল করে যত্রতত্র গড়ে উঠছে সুউচ্চ ভবন। অভিযোগ, তদারকি সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ এর এক শ্রেণীর দুর্নীতিবাজ কর্মকর্তার যোগ সাজশে মোটা অঙ্কের বিনিময়ে দেয়া হচ্ছে অনুমোদন। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের প্রতিবেদন ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। ভবনের পর ভবন, নেই একটু ফাঁকা জায়গা। অথচ 2008 সালে চট্টগ্রামকে পরিকল্পিত ও টেকসই জনবান্ধব মহানগরী হিসেবে গড়তে নেওয়া হয় ডিটেল এরিয়া প্ল্যান ড্যাব, কিন্তু কাজের কাজ হয়নি কিছুই। গত 6.5 দশকেও নগর উন্নয়নে তেমন ভূমিকা রাখতে পারেনি তারা, বরং ড্যাব প্রণয়নে প্রভাব খাটানোর অভিযোগ নগর পরিকল্পনাবিদদের। ট্রেড অফটা করতে হবে, কোন দিকে কতটা ছাড় দিব, এই চিন্তাটা না করে আমি যদি স্ট্রেট অ্যাওয়ে চলে যাই কিছু একটা বাস্তবায়ন করার জন্য একটা ইঞ্জিনিয়ারিং সলিউশন দিয়ে, এটা তো হলো না। বাস্তবায়নের ক্ষেত্রে কারচুপি, যোগ সাদস্যের মাধ্যমেই হয়। এটা যোগ সাদস ছাড়া কিন্তু বড় কারচুপি করা যায় না। মোটা অঙ্কের টাকায় ভবন নির্মাণে ভূমি ছাড়পত্র থেকে শুরু করে প্ল্যান অনুমোদন সবই পাওয়া যায় অথরাইজেশন বিভাগ থেকে। খাল, বিল সহ খেলার মাঠ দখল করে যেখানে সেখানে গড়ে উঠছে সুউচ্চ ভবন। সৌন্দর্য হারাচ্ছে নগরী, বাড়ছে ঝুঁকি। ওভারলুকিং এর বিষয়টি আমরা কিন্তু সুশাসন নিশ্চিত করতে না পারলে এই দুর্নীতিবাজদেরকে আমরা ঠেকাতে পারবো না। কাজের ক্ষেত্রে স্বচ্ছতা আরও থাকা দরকার বলে স্বীকার করল সিডিএও। কাজ যেহেতু করতেছে অভিযোগ আসবে না, অভিযোগের জায়গায় তো আসছি। এখন অভিযোগটা সত্যিকার অর্থে আসলে কতটুকু অ্যাড্রেসেবল সেটা হচ্ছে বিষয়। ইমারত নির্মাণ বিধিমালাগুলো আরও জোরালোভাবে প্রয়োগ করার আমরা চেষ্টা করছি। এর পাশাপাশি আমাদের যদি একটু সততা কালচারটা আমরা বিল্ড আপ করতে পারি। অপরিকল্পিত নগরায়নের কারণে গত 30 বছরে চট্টগ্রামে 18,000-এর বেশি জলাশয় হারিয়ে গেছে। খুরশিদ আলম, টেক্স রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ছিনতাই ডাকাতিতে আতঙ্কের নগরী ঢাকা, আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। ধর্ষণ, নারী হেনস্থার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি, গণপদযাত্রায় পুলিশের বাধা।
কক্সবাজারে বিমান ঘাঁটিতে হামলা, তরুণ নিহত, সাজেকে আগুনে পুড়ল অর্ধশতাধিক রিসোর্ট। চলমান পরিস্থিতিতে অতিরিক্ত বল প্রয়োগ না করার আহ্বান সেনা প্রধানের, ধৈর্য ধারণের তাগিদ। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কেমন হবে সেটা ঠিক করতে হবে ভারতকেই, জয়শঙ্করকে পাল্টা জবাব তৌহিদের। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।